ভালো কোয়ালিটির এইচআরের লোক পাওয়া ভেরি ডিফিকাল্ট। ভালো কোয়ালিটির এইচআরের লোক কেন আসে না? ইভেন যারা এইচআরে পড়াশোনা করেছে তারাও যে খুব বেশি ইন্টারেস্টেড হচ্ছে তা কিন্তু না। কিন্তু আমার কাছে মনে হয় আমরা বোধহয় ঠিক মতো তুলে ধরতে পারছি না হাউ ইন্টারেস্টিং দিস জব ইজ। যে অ্যাটেন্ডেন্স দেখবে শুধু, টার্মিনেশন লেটার করবে আর অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, এইটুকুতেই সীমাবদ্ধ। গ্লোবালি অ্যাকাউন্টেন্টদের পরিমাণ কমে আসতেছে। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে ফ্যামিলির থেকে খুব একটা সাপোর্ট না। BSRM প্রেজেন্টস ইয়েট অ্যানাদার পডকাস্ট পাওয়ার্ড বাই BuildNation। আজকে আমরা নতুন একটা এপিসোড নিয়ে আজকে এসেছি এবং আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের নতুন দুজন গেস্ট আছে। বাট আজকে টপিক্সটা কি? আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলাপ করছি খুবই রেলিভেন্ট একটা টপিক। আমরা বলছি আনপ্লাগড এইচআর, এবং এই টপিক্সটা অনেক সময় আমরা নেগলেক্ট করি। অনেকে আমাদের কর্পোরেট যদি আমরা দেখি, লোকাল কর্পোরেট, অনেকে আমরা বলি যে এইচআর একটা অর্গানাইজেশন যেখানে তাদেরকে একটা গাড়ি ধরে দেওয়া হয় কিন্তু তাদের স্টিয়ারিং হুইল থাকে না, যার ফলে তারা রাইট ডেস্টিনেশনে যেতে পারে না। সো এই ধরনের অনেক ধরনের জোকস আছে। অনেক সময় জোকস বলা হয় যে সবচেয়ে আনপপুলার টপিক টু ডিসকাস ইন এ কর্পোরেট ওয়ার্ল্ড, একটা হচ্ছে বসকে ক্রিটিসাইজ করা, একটা হচ্ছে এইচআরকে ক্রিটিসাইজ করা। সো এই ধরনের অনেকগুলো এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু যারা এইচআরে কাজ করে তাদের কাজ করতে হয় এবং কঠিন কাজগুলোই করতে হয়। বাট আমরা যদি ইন রিসেন্ট টাইমসে দেখি অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের অর্গানাইজেশনে। কালচারের কথা বলি, পিপলের কথা বলি, অনেক ধরনের বড় ধরনের চেঞ্জ আসছে। এবং আরেকটা যদি আমি কথা বলি এআইয়ের কথা, এআইয়ের ফলে কিন্তু একটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলা হচ্ছে প্রায় 78 to 92 মিলিয়নের মতো জব ডিসলজ হবে, এবং তার মধ্যে একটা বড় অংশকে হয়তো আমরা আবার নতুনভাবে আপস্কিল করে আমরা জবে নতুনভাবে প্লেস করতে পারবো। বাট 11% অফ দ্য জব উইল নেভার বি দেয়ার। সো এই ধরনের একটা সিচুয়েশনে আমরা কীভাবে এইচআরকে স্টিয়ার করবো, এবং যারা এইচআর প্রফেশন আসতে চান আপনাদের জন্য এটা কতটা লুক্রেটিভ হবে এবং এটার রেলিভেন্স থাকবে কি না। কারণ অনেক জব কিন্তু বিকজ অফ এআই অ্যান্ড আদার ইভ্যালুয়েশন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা ফিউচারে জব থাকবে না। সো এই জিনিসগুলোই আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে দুইজন গেস্ট আছেন। একজন হচ্ছে আমাদের খুবই পরিচিত, দুজনে আমাদের খুবই পরিচিত। একজন হচ্ছে নিসবাত আনোয়ার। উনি এখন রেনাটা, আপনারা জানেন, ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয়। রেনাটাতে আছেন প্রায় 10 বছরের মতো। এর আগেও কাজ করেছেন আড়ংয়ে, এবং তারপর আবার কনসালটেন্ট হিসেবে কাজ করেন বিভিন্ন এমএনসিতে এবং লোকাল কোম্পানিতে। সো শি হ্যাজ এক্সপিরিয়েন্স অফ অলমোস্ট 23 ইয়ার্স, রাইট? সো উনি আমাদেরকে এইসব নিয়ে আমাদের সাথে কথা বলবেন। এবং আরেকজন আমাদের যে গেস্ট আছেন তাহিয়া, মোস্টলি এমএনসিতে কাজ করেছেন, স্টার্টিং ফ্রম নেসলে, ইউনিলিভার, লাফার্জ, পারফিটি, সিটিএনএ, মানে ক্রস ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি, এবং এখন আছে গ্রামীণফোনের CHRO হিসাবে। সো আমরা দুজনে যদি প্রোফাইল দেখি, প্রত্যেকে কিন্তু মাল্টিপল ইন্ডাস্ট্রিতে, ডিফারেন্ট কাইন্ড অফ ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এবং আজকের এই পজিশনে ওনারা এসেছেন। সো আমি যদি প্রথমে তাহিয়া থেকে শুরু করি, মানে ইউ স্টার্টেড ইউর ক্যারিয়ার 25 years back. 28 actually. Okay, 28. So almost 30 years, like yes. Let's put it, 3 যুগ। এই সময় থেকে যে এখন যে এইচআর, কি বড় ধরনের 2-3টা বড় ধরনের চেঞ্জ যেটা তোমার চোখে পড়ে? এখনকার এইচআর আর 28 বছর আগের এইচআর এর বিগ শিফট। আগের এইচআর ছিল মোর a supporting function where you will do recruitment, where as per the directives coming from other business divisions, তারপরে হচ্ছে আপনার করবেন, ট্রেনিং করাবেন, আর এক্সিট করাতে হলে এক্সিট করাবেন। দ্যাট ওয়াজ দ্য মেজর জব। এখন এটা হয়ে গেছে মোর অ্যান এনেবলিং ফাংশন, যেটা বলা যায় যে ইউ আর অ্যাকচুয়ালি ড্রাইভিং বিজনেস together with the business divisions. Right. So it's a big shift. Partnering আর কি। It's more partnering and doing it together, driving it together. So ওইদিকে তো বিরাট, কারণ আপনার তখন রিক্রুটমেন্টও বুঝে করতে হবে, কারণ ব্যবসাটা বুঝতে হবে। Right. That's the basic point. তাহলেই আপনি আগাতে পারবেন। Okay. So what about you? আমি যখন শুরু করেছি তখন তো আসলে এইচআর শব্দটাই আমি শুনিনি। হ্যাঁ, সো আই ওয়াজ লাকি এনাফ যে আমার প্রথম যে অর্গানাইজেশন আই হ্যাভ স্টার্টেড, ইট ওয়াজ আ আইসিটি
গ্রুপ অফ কোম্পানিজ এবং ওখানে এইচআর ছিল। সো ওখান থেকেই আমার শুরু, এবং তখন আই হ্যাভ স্টার্টেড ইনভেস্টিং অন মাইসেলফ বেসিক্যালি হোয়াট এইচআর ইজ। তাহিয়া আপা যেটা বললেন আমিও ঢুকে ওটাই দেখেছি যে অ্যাটেন্ডেন্স দেখবে শুধু, টার্মিনেশন লেটার করবে আর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, এইটুকুতেই সীমাবদ্ধ ছিল। বাট এখন আমি যখন এসেছি এত বছর, 23-24 বছর হয়ে গেল, সো আই ইকো উইথ তাহিয়া আপা, দ্য শিফট হ্যাজ বিন এনর্মাস। যে আমরা দেখছি যে আমাদের বিজনেসটা প্রথমে হলো আমার বিজনেস মাইন্ড হতে হবে একজন এইচআরের। ইফ you want to be a strategic partner with the businesses, you have to understand the business. ওইখানেই is the major shift আমার মনে হয়। So ওখান থেকেই we have shifted to another level. Excellent. So understanding of the business is extremely important. এখানে আরেকটা জিনিস আমি যদি জিজ্ঞেস করি যে এআই বা অনেক ধরনের টুল টেকনোলজি চলে আসছে, which is bringing a lot of cultural change in the organization. হ্যাঁ, এখন 30 বছর বা 25 বছর আগে অ্যান্ড এখন এটার মধ্যে তো একটা চেঞ্জ, অ্যাজ ইউ রাইটলি সেড, ওগুলো আছে, কিন্তু অনেক কিছু আমরা নতুন অ্যাডাপ্ট করেছি, আবার অনেক কিছু কিন্তু আমাদের ছেড়ে দিতে হয়েছে। ওই কী জিনিস ছেড়ে দিতে হয়েছে? কারণ আমাদের একটা টেন্ডেন্সি থাকে, আমরা উই কিপ অন অ্যাডিং থিংস, কিন্তু কিছু জিনিস আমাদের ছাড়তেও হয়, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। So, ওই পার্সপেক্টিভ একটু I want to hear both of your comment. In my experience, I'll start with in my experience, the best thing that happened is regular operational work যেগুলোতে আসলে একটা monotonous চলে আসে। ওই জিনিসগুলো we can always let go and it's almost gone. Just আপনাকে একটা এক্সাম্পল, প্রথমে আমি যখন স্যালারি সার্ভের জন্য, আমার মনে আছে আমার নেসলের বসের পিছন কাগজ কলম নিয়ে যেতাম যে ডেটা একটু নিয়ে মানে ওনাদের আলোচনার ভিত্তিতে যা ডেটা পাবো ওটা পুরাটা আমি এক্সেল ফাইলে বানাবো, অ্যান্ড দেন আই হ্যাভ দ্য ফুল ডেটা উইথ মি। এখন তো উই ডোন্ট হ্যাভ টু ডু ইট, ইটস a third party who is doing it. Same goes for even part of the recruitment. We are a lot of organizations like Unilever, like us, we have started using AI as the first tool to screen out. So ওটা কেন আসে? ওটা তো খুবই মনোটোনাস কাজ। আর বড় বড় অর্গানাইজেশনে পজিশনের জন্য হাজার সিভি আসে, এইগুলা দেখার মানে স্ক্রিন করার কোনো মানে হয় না মানুষের, ওগুলো তো আসলে ওইভাবেই হওয়া উচিত। সো দেয়ার আর সো মেনি অ্যাপস অ্যান্ড উইচ ইজ কনক্লুডিং উইথ আ লট অফ ডেটা which is actually helping us. Absolutely. So বড় অনেকগুলো কাজ, ইভেন কম্পেনসেশন বেনিফিটেরও তো বড় একটা পার্ট, পেরোল তো অনেক আগেই আউটসোর্স হয়েছে, এটা আজকের কথা না, অনেক আগে চলে গেছে। সেরকম বেশ বড় জিনিস আমরা এখন আউটসোর্স করে ফেলেছি অলরেডি, আই এম শিওর বেশিরভাগ অর্গানাইজেশনই করে ফেলেছে। ট্রু। সো আরও হতে পারে, আরও অনেক কিছুই হতে পারে। নেক্সট কোশ্চেন আমরা ওইটাতে যাব, সামনে কি আসছে, যে আপনার অভিজ্ঞতায় কি অবস্থা? আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি যে দেয়ার ইজ আ থিন লাইন বিটুইন আই থিঙ্ক এমএনসি অ্যান্ড লোকাল কোম্পানিগুলোতে। ওখানে একটা বড় একটা পার্ট আছে ইনভেস্টমেন্টের উপরে। সো ওইটা আমাদের ম্যানেজমেন্টকে বোঝানো, বোর্ডকে বোঝানো যে ওয়াই উই নিড দ্যাট। এবং আই ওয়াজ লাকি এনাফ যে আমার যে ম্যানেজমেন্ট সবসময় যাদের সাথে কাজ করেছি তাদেরকে আগে যেটা ছিল আমার ডাটাটা দেওয়ার ওই যে ঘুরে বেড়াতে হতো, এখন যেটা হয় যে আই নো হোয়াট আই নিড। সো ওই ভিশনটা যখন থাকে তখন কিন্তু থ্রু দিস সিস্টেমস উই ক্যান ডেভেলপ অ্যান্ড উই হ্যাভ দ্য ডাটা অ্যান্ড উই ক্যান ডু দ্য অ্যানালাইসিস। সো ওইটা অনেক হেল্পফুল হয়, তখন ম্যানেজমেন্ট বা বোর্ড দেখছে হ্যাঁ ইটস অ্যাডিং ভ্যালু। সো ওইখানে রিক্রুটমেন্ট থেকে শুরু করে অনেক টুল আমরা হয়তো অনেক কিছু এখনও ব্যবহার করছি না, আমি যদি আমার এক্সিস্টিং ইয়ে থেকে বলি, আবার অনেক কিছু উই হ্যাভ স্টার্টেড অলরেডি ফিউ ইয়ার্স ব্যাক। সো মনোটোনাস যেন না হয়, সো ওই জায়গাটায় আমরা ডিল করছি। মানে বন্ধ করেছি যে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি প্রেক্ষাপটে যদি বলি, কিছু জিনিস আছে খুবই ওল্ড স্কুল, ওটা কিন্তু এখন আমাদের কন্টিনিউ করতে হয়। সাপোজ আমাদের সেলস রেপদের ওই ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমেই নিতে হচ্ছে, আমি ওটাকে ছাড়তে পারিনি। বাট ওটাকে প্রসেসটা আমি কিভাবে আরো ডেভেলপ করতে পারি, ওই জায়গাটায় আগে হয়তো অনেক কাগজ কলমের অনেক কিছু ছিল, ওই জিনিসগুলোকে আমি ডিলিট করে দিয়েছি এবং অনলাইনে নিয়ে এসেছি। সো ইটস আ মিক্সচার, ইটস কাইন্ড অফ হাইব্রিড আমরা যেটা বলি, ইটস কাইন্ড অফ আ মিক্সচার অফ বোথ, যে আমরা ওখানে নিউ টেকনোলজিও
ইনকর্পোরেট করছি। আর এটা তো ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে, যে ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ হচ্ছে ওইটার মিক্সচার একটা করছি। সো ওইভাবে করছি, যে জিনিসগুলো বাদ দেওয়া যায় ওগুলো বাদ দিচ্ছি। এক্সিলেন্ট। না, আরেকটা জিনিস আমার কাছে যদি মনে হয়, আই এম শিওর ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স দ্য সেম থিং। আমি যেটা দেখেছি গত 30 বছরে একই রকম কর্পোরেট ক্যারিয়ারে, এইচআরের বা ব্যাক অফিস যাদেরকে বলি আমরা, এইচআর, ফাইন্যান্স, এই ধরনের ফাংশনগুলোতে লোক সংখ্যা কিন্তু অনেক কমে আসছে। আই থিঙ্ক দ্যাট রিফ্লেক্টস অন দ্য আনসার্স দ্যাট ইউ আর গিভিং, যে বিভিন্ন টুল ইউজ করে প্রোডাক্টিভিটি অনেক ইমপ্রুভ করেছে, কোয়ালিটি অফ ডেলিভারি অনেক বেড়ে গেছে, কিন্তু লোক সংখ্যা কিন্তু অনেক কমে গেছে, তাই না? সো এইটা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং একটা জিনিস, যে আমরা যেহেতু ইনস্টিটিউট অফ, অনেকে মনে করে যে অটোমেশন করলে, ডিজিটালাইজ করলেই চাকরি কমে যাবে, এটা না। আমার কাছে মনে হয় যে এইচআরে কিন্তু এখনো প্রচুর ডিমান্ড, প্রচুর ভালো কোয়ালিটির এইচআর এর লোক পাওয়া ভেরি ডিফিকাল্ট। কারণ ওই টুলগুলো তো ভাইয়া চালাতে হবে হিউম্যানকেই। সো এখানে হলো আপস্কিলের বিষয়টা তখন চলে আসে। যেই এইচআরের যে পার্সনটাকে আমি নিচ্ছি, সে যদি ওই টুলটা ব্যবহার করার মতো মানসিকতা না থাকে বা স্কিলটাকে আপগ্রেড না করে, তখন কিন্তু আর সে ওটার সাথে ইনকর্পোরেট করতে পারছে না। কাজেই তাদের চাকরি চলে যাচ্ছে বা যাবে যারা ওটাতে নিজেদেরকে মানিয়ে নিতে পারছে না। আমি সত্যি কথা, এইচআরে ভালো এইচআরের লোক চাকরি ছাড়া এরকম কিন্তু সচরাচর দেখা যায় না। এখন আমি তাই ভালো কোয়ালিটির এইচআরের লোক কেন আসে না? ফার্স্ট অফ অল একটা পারসেপশনের একটা ইস্যু আছে আমাদের মধ্যেই। কর্পোরেট ওয়ার্ল্ডে বেস্ট অফ দ্য রিসোর্সেস ডোন্ট কাম টু এইচআর, এটা একটা আমি বলবো না রিয়ালিটি, ইটস এ পারসেপশন অনেকের মধ্যে আছে। সেকেন্ড জিনিস হচ্ছে, তারপরও কিন্তু রিলেটিভলি গুড কোয়ালিটি রিসোর্স কম আসে, এটা কারণটা কি, অ্যান্ড হোয়াট শুড ইউ ডু অ্যাবাউট ইট? না, এটা ইউ আর ভেরি রাইট। ওটার দুটা পার্ট আছে। একটা আছে যে ভালো রিসোর্স আসে না, আবার এটাও আছে যে সবাই মনে করে এইচআর হতে পারবে, এটাও আছে। কিন্তু দ্যাটস ওয়াই দ্য কনফিউশন ইজ দেয়ার। কারণ যদি সবাই এসে এইচআর হতে পারে, তাহলে তো ভাই আগে এইচআরের ঢোকার কোনো দরকার নাই আমার। আমি তো অন্য ডিভিশনগুলো থেকে কাজ করে আসলেই পারি, বা অন্য সেক্টর থেকে কাজ করে আসলেই পারি। সো I think gradually it is changing. I wouldn't say it's the same. আমাদের সময় ছিল জিনিসটা, তারপরেও অনেক হয়েছে লোকাল কোম্পানিতে। আই এম শিওর ইট ইজ স্টিল দেয়ার, বাট মাল্টি ন্যাশনালগুলোতে কিন্তু আমরা এখন অলরেডি স্পেসিফিক স্কিলস চাওয়া শুরু করেছি। যেমন একদম মানে ওয়ার্ক এনভায়রনমেন্টটাই তো বদলিয়ে গেছে। এই যে নিসবাত যেটা বলছিল, যে কন্টিনিউয়াস চেঞ্জ করতে হবে নিজেকে। ইফ ইউ আর নট ডুইং দ্যাট, তাহলে আপনি রিডান্ডেন্ট হয়ে যাবেন ফর শিওর। সো এই মেন্টালিটিটা তো থাকতে হবে ওরকম। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এমপ্লয়ারেরও আবার ওই ওয়ার্ক এনভায়রনমেন্টটা দিতে পারতে হবে, যে কন্টিনিউয়াস নতুন নতুন কাজ দিবে, ইন্টারেস্টিং কিছু দিবে। সবসময় একই ধরনের কাজ করাতে থাকলেই গ্যাঞ্জাম বেঁধে যাবে। এটা হচ্ছে কথা। না, কিন্তু এটা কি আমাদের কিন্তু পরিবারের কোনো একটা ইনফ্লুয়েন্স কি আছে যে এইচআরে যাওয়ার দরকার নাই? যেরকম আমরা একটা দেখি, সে ফর এক্সাম্পল, যেহেতু আমি আইসিএমএবির প্রেসিডেন্ট, এখন গ্লোবালি অ্যাকাউন্টেন্টদের পরিমাণ কমে আসতেছে। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে ফ্যামিলির থেকে খুব একটা সাপোর্ট দেন। তারা মনে করে একটা প্রফেশনাল ডিগ্রি পাস করবে কি করবো না, যেটা তুমি বলছিলাম, এই একটা আনসার্টেনটি থাকে, ওইটা ঢুকে না। আর যারা একটু ফাইন্যান্সিয়াল ভালো অবস্থা, তারা আরও কম যায়। এটা একটা রিসার্চ করে বের করা হয়েছে। এইচআরে কি এই ধরনের কোনো মানে আমি বলবো সামাজিক কোনো সমস্যা আছে যার জন্য? আমার তো মনে হয় ইটস রাদার অপোজিট পিকচার। কারণ এইচআরে কিন্তু আমরা দেখি যে অনেক লোক আসতে চায়, এবং এইচআরের আসলে এখন এইচআরেরও তো অনেক ভাগ হয়ে গেছে। আমি যদি ভিতরে ঢুকি, দেয়ার আর পেরোল, দেয়ার আর ওডি, দেয়ার আর কোর অপারেশনাল ওয়ার্ক, দেয়ার আর এইচআরআই। সো ওখানে যে আমি একদম কোর এইচআর ব্যাকগ্রাউন্ডেরই লোক নিচ্ছি তা কিন্তু না। আমি হয়তো একটা আইটি সফটওয়্যারের যে সফটওয়্যার বানাচ্ছে ওরকম লোকও নিচ্ছি আমার এইচআরএস টিমের জন্য। সো ওই দিক থেকে মানে আমার মনে হয় ইটস অপোজিট। কারণ এইচআরের লোক আসার আগ্রহ আছে, বাট ওখান থেকে আমাদের যেটা বের করতে হয় সুইটেবল ফিটটা কে আছে। সো ওই জায়গাতে আই থিঙ্ক এটা তো শুধু এইচআরের না, সব রোলেই তো আই থিঙ্ক ফিটটা বের করাটা, রাইট ফিটটা বের করাটা ইজ দ্য main challenge. I mean,
I wouldn't say I fully agree on this, but ওই যেটা আমি বললাম যে হ্যাঁ আইটি বা এইচআরআইএস যে তৈরি করছে তার জন্য আমার আইটি ব্যাকগ্রাউন্ডের লোক লাগবে, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু ধরেন সেন্টার অফ এক্সেলেন্স যেখান থেকে সব প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে এইচআরের, সেখানে আই নিড সামবডি হু ইজ ফুলি এইচআর ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড দেন দ্য এইচআর বিপিস দে হ্যাভ টু নো হাউ দিস এইচআর ফুল ওয়ার্ক, আই মিন সার্কেলটা পুরো কিভাবে পুরা করে। দ্যাটস এক্স্যাক্টলি। সো এখন আমাদের অনেক উইং হয়ে গেছে, সো ওটার তার মানে কিন্তু প্ল্যাটফর্মটা অনেক বড় কিন্তু হয়েছে। আসে না কিন্তু মানুষ, এটা কিন্তু ঠিক। আমি ওই জায়গাটা বুঝার আসে চেষ্টা না করতেছি যে কিন্তু, হ্যাঁ। এইচআর এর তো কোনো আলাদা কোনো ট্যাবু নাই। যেমন এইবার আমি ম্যানেজমেন্ট ট্রেনিং নিলাম যাদের, আমি এখন আমরা প্লেস করব, সো ইভেন যারা এইচআরে পড়াশোনা করেছে তারাও যে খুব বেশি ইন্টারেস্টেড হচ্ছে তা কিন্তু না। ওই জায়গাটি আমার ওই জায়গাটা কিন্তু কেন থেকেই যাচ্ছে। মানে আমার কাছে মনে দেয়ার মাস্ট বি একটা কোনো কজ আছে, রুট কজ। এটা আমি অনেক হিসাব নিকাশ করে বের করেছি। থ্যাঙ্কলেস জব মনে করে না, থ্যাঙ্কলেস অ্যাডমিন যখন ছিল ওটা তখন থ্যাঙ্কলেস ছিল। এইচআর এর একটা পার্ট থ্যাঙ্কলেস, ইয়েস, বাট নট ফুললি। কিন্তু আমার কাছে মনে হয় আমরা বোধহয় ঠিক মতো তুলে ধরতে পারছি না হাউ ইন্টারেস্টিং দিস জব ইজ। মানে না হলে আমি 28 বছর ধরে এইচআরে কেমনে কাজ করছি, আই ফাইন্ড ইট 100% ইন্টারেস্টিং। মানে আমার কাছে কোনোদিন খারাপ লাগে না। অ্যাবসলিউটলি। আমার মনে হয় এই যে মিথগুলো যে কতগুলো যে মানে আমি যেভাবে শুরু করলাম, এইচআর মানে হচ্ছে প্রবলেম। মানে এখানে যদি বলা হয়, কেউ যদি বলে এইচআর এসে একটু আসো তো 5 মিনিটের জন্য আমার রুমে, তার মানে ওর খারাপ খবর আছে, ভালো খবর নেই। এমন এইটাও একটা আমরা যে হাউ ডু উই প্লেস এইচআর ইন ফ্রন্ট অফ পিপল, আমার ওই জায়গাটাও একটা সাইকোলজিক্যাল একটা ইস্যু আছে। আরেকটা বোধহয় প্রবলেম হতে পারে যেটা আমি শুনতে চাচ্ছিলাম, বাট আই ওয়ান্ট টু ওয়ান অফ ইউর ভিউ, সেটা হচ্ছে এইচআর থেকে কিন্তু সিও খুব বেশি দেখা যায় না। এটা আমি নেক্সট আসতাম। কারণ যাদের অ্যাসপিরেশনটা অনেক বেশি, আমি অনেক বড় কিছু হতে চাই, সেলস থেকে হচ্ছে, মার্কেটিং থেকে হচ্ছে, ফাইন্যান্স থেকে হচ্ছে, মাঝে মধ্যে আমরা সাপ্লাই চেইন থেকেও দেখি যারা একটু আইটি টেকনোলজি ব্যাকগ্রাউন্ডে কোনো সাপ্লাই চেইন হয় ওখান থেকে হচ্ছে, কিন্তু এইচআর থেকে কিন্তু খুব কম দেখা যায়। কুড দিস বি ওয়ান অফ দ্য রিজন? কিন্তু ওটা তো অপরচুনিটিও দিচ্ছে না, ওটাও তো ঠিক না। অ্যাবসলিউটলি, বিকজ ইটস ভাইস ভার্সা। যেমন আমি জাস্ট টু গিভ ইউ ওয়ান এক্সাম্পল, আমি যখন প্রফিটি ছাড়ি, মেইন যেটা হচ্ছে যে যখন আমাকে সিইও হতে বলছিল যে কেন এতদিন এইচআরে, বাট আই ডিডন্ট গো ফর ইট। He said that because I worked with him closely with this developing the sales team and also driving the business. But the thing is, same example, যখন আমি লাফার্জে কাজ করতাম, আমাদের মাইন বন্ধ হয়ে গেছিলো। মাইন বন্ধ হওয়াতে যে প্রবলেমটা হয়েছিল যে প্রোডাকশন হচ্ছিল না। সো তখন আমরা একটা জিনিস কালচারালি রিয়েলাইজ করলাম, যেহেতু এটা বিজনেসটা অনেক দেরিতে শুরু হয়েছে, প্রজেক্ট আকারে ছিল, মানুষের মাইন্ডসেটটা মোর ইজ অন স্পেন্ডিং। মানে প্রজেক্ট যখন হয় তখন আপনি খালি স্পেন্ড করেন। সো এটা যে আসলে প্রতিটা টাকা যে একটা আসলে রেভিনিউ, এই জিনিসের মাইন্ডসেট মানুষের হচ্ছিল না, বাট বিজনেস স্টার্টেড। সো দেন উই হ্যাড দিস গ্যাপ। সো আই সেড যে লেটস নাও ডেভেলপ ইভেন দ্য ফ্যাক্টরি, মাইন্ড পিপল অ্যান্ড অলসো the head office people on how to sell, how to earn money, how to earn money efficiently, manage money efficiently. So those are some things that we really worked hard on. Right. তারপরে যখন ফাইনালি মাইন ওপেন হলো, প্রোডাকশন হলো, অ্যান্ড দেন ইট বুমড। মানে শেয়ার বাজারের দাম অনেক বেড়ে গেল, এমপ্লয়ীদের বেতন WPPFও অনেক বেড়ে গেল। সো দোজ থিংস হ্যাপেন্ড। সো দ্যাটস ওয়াই আই ডু এগ্রি যে এইচআর আসলে শুধু ব্যাক অফিস ওয়ার্ক না। কারণ ওই সময় আমি বুদ্ধিটা না দিলেও পারতাম, আমার তো আমি নর্মাল কাজ করতে পারতাম, আমার কিন্তু চাকরি যেত না। বাট আই ওয়ান্টেড টু ডু ইট, কারণ ওই কালচারাল চেঞ্জটা না আনলে হয়তো আজকে এটা ড্রাইভ করা হতো না। আমি যদি ফলো আপ কোশ্চেন করি, একটা ইয়োর বস থট দ্যাট ইউ আর ক্যাপেবল অফ মুভিং ইনটু সিইও রোল, এটা কেন চয়েসটা ওইদিকে গেল না কেন? মানে ইট ওয়াজ এ গ্রেট ইন্সপায়ারেশন এন্ড গ্রেট কমপ্লিমেন্ট। অ্যাবসলিউটলি, I took it as a compliment, definitely. আমি আসলে the thing that I explained it to him, I said
I always feel CEO is a very lonely job. It is. And you কোনো can't সন্দেহ talk to নেই। anyone, and I really love working with team and learning from the team. যার জন্য আমার টিম যেমন আমাকে বলে যে you are one person who is a fluid generation. You can mix with any generation, learn from them. আপনার একটু খারাপ লাগে না যে আপনি একটা CHRO আমাদের থেকে শিখছেন, but I really enjoy that. So ওইটা আমি করতে পারবো না। Superb. Now that's a sign of a growth leader. So নাসিব, I will আমি আপনাকে বলি, আপনি একটু আগে বলছিলেন যে নাও HR is very closely work with the business এবং বিজনেস শিখা, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল এলিমেন্ট অফ HR জব। এটা যদি হয়, অ্যান্ড আই এগ্রি উইথ ইউ যে এটা বাংলাদেশে এখনো হওয়া শুরু হয়ে গেছে, যে আমরা বিজনেস পার্টনার কনসেপ্টটা কিন্তু অতীত থেকে আসা। এটাই যদি হয়, কেন HR এর লোকরা মানে সিও হতে পারবে না বা সিও হতে চায় না? কোনটা মানে ওর ক্ষেত্রে যেটা হচ্ছে ও চায়নি, কিন্তু আমি তো দেখি অনেকে মানে এটা আমি দেখিই না আর কি, এটা কেন হচ্ছে? হ্যাঁ, কারণ এটা কি মানে কারেন্ট সিচুয়েশনে হওয়া উচিত কিন্তু হচ্ছে না কেন? আমি যদি তাহিয়া আপার সাথে বলি, আই ওয়ান্ট টু বি, হ্যাঁ, তাহিয়া আপার চয়েস ছিল, শি ডাজন্ট ওয়ান্ট টু বি, বাট টু বি ইন দ্যাট সিও পজিশন আই থিঙ্ক আই নিড মোর টাইম Okay. in terms of to understand the business, the way CEO thinks. আমার মনে হয় আমি এখনও হয়তো HR ডিরেক্টর লেভেল থেকে ভাবছি, বিজনেস পার্টনার রোল থেকে ভাবছি, কিন্তু একজন সিওর জায়গায় হয়তো আমি এখনও যেতে পারিনি। দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং, আমি যদি নিজেকে গো থ্রু করি। সো বাট ওটার জন্য আমাদের তাহিয়া আপা ওয়াজ লাকি যে ওনার বস এটা আইডেন্টিফাই করেছে। সো ওইখানে আমাদের HR এর রোলের যে জায়গাটা, আমরা আসলে নিজেদেরকে অনেক সময় ভাবি, আমার মনে হয় যে আমরা অনেক বড় কিছু হয়ে গেছি, কেন আমাকে চেয়ারটা দিচ্ছে না বা কেন আমি CEO, কিন্তু আমার ভিতরে এখনও অনেক কমতি আছে, ওইটা আমরা অনেক সময় রিয়েলাইজ করি না। আমার মনে হয় এই জায়গাটায় হয়তো বিইং HR অনেক সময় হয়তো আমরা ওই জায়গাটায় পিছিয়ে যাই, এবং ওইটা যখন আপনার ভিতরেই ওই জিনিসটা থাকছে না, তখন কিন্তু আপনি CEO রোলের হিসাবে পারবেন না, আমার মনে হয় সেটা। সো ওই জায়গাটায় আমার মনে হয় যে ওই জায়গাটা ক্রিয়েট হচ্ছে না, যে HR থেকেও যে আমরা হতে পারি, এই চিন্তাটা অনেক সময় আমাদের কাছে মাথায় আসে না যে আমিও CEO হতে পারি। হ্যাঁ, আমি আই থিঙ্ক ইটস ভেরি কাকতলীয়, আমি মনে হয় পরশুদিনই আমার টিমকে বলছিলাম, আমি শুধু আমার রোলটাকে CHRO HR ডিরেক্টর এই পর্যন্ত দেখতে চাই না এখন, আই ওয়ান্ট টু গ্রো, এবং আমি গ্রো করব, আমি দেখতে চাই নিজেকে একসময় আমি CEO হিসেবে কাজ করছি, তোমরা গ্রো করবা। হ্যাঁ, সো ওই মাইন্ডসেটটা আমাদের HR এর ভিতরে অনেকের ভিতরেই হয়তো নেই। এটা কি শুধু HR এর মাইন্ডসেটের ব্যাপার, নাকি যারা সিনিয়র ম্যানেজমেন্টে আছে, যারা ডিসিশন মেকার, ওরা এই পার্টটা দেখাতে চায় না HR কে? That is also ইম্পর্টেন্ট রিজন। কারণ আমি বাংলাদেশে আমি কিন্তু খুব কম জায়গায় দেখেছি, যেহেতু আমি ওই পজিশন থেকে আমি দেখার সুযোগ পেয়েছি, যে আমি দেখি না যে টপ লেভেল HR কে এত সিরিয়াসলি না। আমি আজকে আমার টিমের সাথে একটা মিটিং হচ্ছিল, উইকলি মিটিং, তখন একজন আমাকে বলছিল যে আমি কিছু মানে মিটিং অ্যাপয়েন্টমেন্টের জন্য বলেছিলাম কয়েকটা বড় কোম্পানির সিওদের সাথে, তখন ও এক সময় বললো HR তো ওনাদের টপ প্রায়োরিটি না, ট্রেনিং ডেভেলপমেন্ট ইজ নট দেয়ার টপ প্রায়োরিটি, কোর ইস্যু হচ্ছে যে অন্য প্রবলেম সলভ করা। এই যে কমেন্টটা আসলো, দ্যাট শোজ দ্য মাইন্ডসেট অফ সাম অফ আওয়ার সিনিয়র লিডার্স। ওরা যদি মনে না করে HR is such an important function, the resources are so important and critical, and they understand business now, so they have equal right to, আমি বলবো যে না যে কম্পিটিশন ছাড়া, অফকোর্স দেয়ার হ্যাজ টু বি কম্পিটিশন, Yes, of course. বাট আমার বাংলাদেশে আমি জানি তাই ওর নামটা আমি অনেকক্ষণ চিন্তা করছি, মনে করে যে হিন্দুস্তান ইউনিলিভারে ছিল, পরে ইউনিলিভার রিজনের চিফ মহিলা ছিল, নামটা আমার কেন যেন মনে পড়ে, she eventually becomes CEO of one of the top fashion house in the world. শানাল না মনে হয়, ওই যে বুঝেছি আপনি কার কথা বলছেন, ওর অনেক টক, লিনা লিনা এখন মানে ইটস এ গ্রেট এক্সাম্পল আমাদের রিজন, and I also work she's very closely good. with her. She's very good. I also had interaction with her. So এরকম এক্সাম্পল আছে। আবার মাহতাব ভাই, ওই যে আপনি বললেন ওই পরিমাণে ইনভেস্টও কিন্তু করতে হবে, রাইট? ইটস অল আউট। আমি যে জিনিসটা আজকে ডিসকাশন থেকে বের করে আনতে চাচ্ছিলাম, আই থিঙ্ক ইটস কামিং আউট। এটা হচ্ছে আমাদের নিজস্ব কিছু প্রবলেম আছে, যারা HR কমিউনিটি, তারা তাদের ওই পরিমাণ ইয়েটা দেখাচ্ছেন, আগ্রহটা,
অ্যাজ ইউ রাইটলি পয়েন্টেড আউট কিছু জায়গায় আছে উই নো দেয়ার আর সার্টেন উইকনেসেস আই হ্যাভ, কারণ আমি তো সিও গেলে তো হবে না, আই হ্যাভ টু বি সাকসেসফুল। ওইটার উপরে যে কাজ করতে হবে, ওই গাইডেন্সটা কেউ দিচ্ছে কিনা। অ্যান্ড থার্ড হচ্ছে দ্য মাইন্ডসেট অফ আওয়ার টপ ম্যানেজমেন্ট। আই থিঙ্ক অল আর ইকুয়ালি রেসপন্সিবল আর সো এটা আমরা একা চেষ্টা করলে হবে না। আই থিঙ্ক এটা অল আউট একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার। বাট এটা সত্যি যে CHROরা আসলে খুব ভালো হতে পারবে, বিকজ দে আর অলসো পিপল ম্যানেজার্স। That's what absolutely. আই থিঙ্ক আমার মানে এমপ্যাথি জিনিসটা একটা সিওর এমপ্যাথি থাকাটা খুবই খুবই প্রয়োজন বিজনেসের সাথে। ওই জায়গাটা ইফ HR বিকামস এ সিইও, এটা তো একটা অ্যাডিশনাল একটা জিনিস হয়ে যায় তখন। আমি যদি আমার কথা বলি, মাই এক্সপিরিয়েন্স, আমি মনে করি what my teammate think otherwise, people management, my success and sustainable success was because of people management. Right. Because Absolutely. I think I took care of my team, and team eventually took care of you. took care of me. Absolutely. আমি যেটা সবসময় করি, I'm as good as my team. Look, if my team is not good, I cannot be good. আর একটা যেটা আমরা কর্পোরেট, মানে আমরা যে লোকাল কর্পোরেটে যাই, আমি যেহেতু অবজার্ভ করি এখন, লোকাল কর্পোরেটে যেটা দেখা যায়, ওরা মনে করে আচ্ছা আমি একটা তাইয়াকে নিয়ে নিলাম, একটা নাসিবাকে নিয়ে নিলাম, হয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য আলটিমেট টেস্ট। এটা হয় না, কারণ একটা মানুষকে দিয়ে একটা কোম্পানির ফেট চেঞ্জ করা সম্ভব না। ইউ নিড এ ওয়ান্ডারফুল টিম, বাট এই মেসেজটা কিন্তু এখনো লোকাল কর্পোরেটসগুলো ওইভাবে। অ্যান্ড ওয়েন ইউ হ্যাভ অনেকগুলো তাহিয়া ওই টিমের ভিতর ঘুরে বেড়াচ্ছে, অনেকগুলো নিসবাত ঘুরে বেড়াচ্ছে, তার মানে ইউ গট এ গুড লিডার। এক্স্যাক্টলি, ইউ নিড টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ টিম। কিন্তু একজনকে দিয়ে চেঞ্জ করে ফেলবে, আমাদের কাছে তো ম্যাজিক্যাল। বাট এই লার্নিংটা ফর সাম রিজন হচ্ছে না কিন্তু, কারণ আমি এটা দেখছি এটা করেই যাচ্ছে। আই এম নট অনলি টকিং অ্যাবাউট HR, আই এম সেইং CEOs নিয়ে যাচ্ছে। আমি ওটাই বলছি, সিও নিয়ে যাচ্ছে, মনে করতেছে এটা হয়ে যাবে, কাউন্ট করছে যে কত টাকা দিতে হচ্ছে এদেরকে, আবার যাচ্ছে যখন আবার দলবল নিয়ে যেতে হবে, মানে এরকমও তো দেখা যাচ্ছে। ওগুলো ব্যাংকে বেশি হয়, কিন্তু দল সব নিয়ে যাওয়ার কালচারটা আমি পার্সোনালি পছন্দ করি না, একদমই না, বাট এটা হয় তো, এটা হয়। এবং এটা আমার কাছে মনে হয় যে ইটস কারা করে, যারা রিস্ক অ্যাভার্স। আমি রিস্ক নিতে চাই না, কিন্তু কালকে আমি গতকাল মোহসিনের সাথে আলাপ হচ্ছিল, ও বলছে আমি একটা লোক নিন। আমি যেরকম ইউনিলিভার থেকে রবিতে গেছি, একটা লোক আমি সাথে নেই, কারণ ওটা নেওয়া মানে হচ্ছে কি ওই কোম্পানিকেও তো আমি ক্ষতি করছি। অ্যাবসলিউটলি, মানে প্রথমে এই লোক তো আমাদের উপর মানে এথিক্যাল ইয়ে থেকে তো আমি এটাই আসলে মোরালি এথিক্যাল ইজ নট রাইট। আই থিংক ইটস এ ওয়ান্ডারফুল ডিসকাশন। আমার মনে হয় আমাদের বাংলাদেশে এই জিংসটা ভাঙতে হবে। একটা দুইটা HR এর রিসোর্সেস ওই টপ লেভেলে যাইতে হবে, এবং আমি মনে করি আমাদের টপ লিডাররা এটা সিরিয়াসলি নেওয়া উচিত। না হলে কিন্তু আমাদের যে HR কমিউনিটি ক্যান সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট টু দ্য বিজনেস, এই জিনিসটা আমরা এখনো পাচ্ছি না। তাহলে আমারও ট্রাই করা উচিত না? অফকোর্স আমি বলবো না, যে কারো বেটার চান্স আছে, ইটস নট অনলি ফর ইউ, আমি যেহেতু বলছি আমি চাই না। এই যে নাসিবা যেটা বলতেছিল, শি ওয়াজ ব্রিফিং হার টিম, ওই টিম কোথা থেকে ইন্সপিরেশন পাবে? আচ্ছা, তখন বলবো যে বস অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে, কিন্তু আসলে কি আমি যাইতে পারবো কিনা? একটা যদি রোল মডেল থাকে, I think if we become CEO, we know the pain and challenges of HR head, so আমরা কিন্তু তখন অন্যভাবে দেখবো, so we will give that platform to that HR of my company, যেটা আমি আগে দেইনি, next generation, right? So আমার মনে এই জিনিসটা, আমার মনে two of you should take that assignment. নিজে না হও, অন্যকে ক্রিয়েট করো, বাট যেভাবে হোক, আই থিঙ্ক উই হ্যাভ টু ব্রেক দ্যাট জিংস, আদারওয়াইজ বাংলাদেশে এই চেঞ্জটা দরকার আমি মনে করি। সো এটা এখন আমি আরেকটা কোশ্চেনে যাব, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি তো বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন দুজনে কাজ করেছো, সো কি একটা ট্রান্সফরমেশন করা হয়েছিল, HR ট্রান্সফরমেশন রেজাল্টেড ইন সিগনিফিকেন্ট পারফরমেন্স ইমপ্রুভমেন্ট অফ দ্য অর্গানাইজেশন। কারণ অনেকের মানুষের আছে যে HR ওই যে রিক্রুটমেন্ট করে, ট্রেনিং এটা করে, ওদের ওই বিজনেস ডেভেলপমেন্ট খুব একটা নাই, কিন্তু আমি জানি দে প্লে সিগনিফিকেন্ট রোল ইন টপ লাইন পারফরমেন্স, বটম লাইন পারফরমেন্স, সব কিছুতেই। সো একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝানো যায় আমাদের অডিয়েন্সকে যে HRও এই ধরনের রোল প্লে করে, যেটা বিজনেসে হেল্প করে। আমি শুরু করবো। যেমন লাফার যেটা আমি বললাম, ওখানে আমরা মেইন শিফটটা করেছিলাম কালচার অ্যান্ড পিপল ডেভেলপমেন্টে, and that really had a positive impact when it opened up. But সবচেয়ে বড় ইম্প্যাক্ট মনে হয় ক্রিয়েট করতে পেরেছিলাম আমি ব্র্যাকে, though it's a development agency, it's not business,
বাট ওখানের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমি যে কাজগুলো নিয়েছিলাম সব এইচআর থেকে ডিজাইন করে নেওয়া অ্যান্ড পারফরমেন্সটাকে কেমন করে ড্রাইভ করতে হয় ওটা শেখানো। তখন তো 1 লাখের বেশি মানুষ ওদের, অ্যান্ড দ্যাট রিয়েলি হ্যাড আ বিগ শিফট ইন ব্র্যাক। অ্যান্ড যেটার কন্টিনিউয়েশন আমরা এখনো বোধহয় দেখি। নিসবাত আর তখন আরঙ্গের তারপরে তো চলে গেল, বাট আমরা এখনো দেখছি ওটা, ইটস অনগোয়িং। সো দ্যাটস মানে ইটস ভেরি ফুলফিলিং ফর মি। ইয়েস, I think I can give example from sales functional perspective. আড়ংয়ের এইচআরটা তখন সেপারেট একদম ছিল। সো ওখানে আমরা তখন যেটা করলাম যে আউটলেটের জন্য উই ইউজ টু ফলো, মানে পুরো আড়ংও ব্র্যাকের যে এইচআর পলিসি আছে ওটাই ফলো করতো। বাট ওয়েন আই স্টার্টেড ওয়ার্কিং দেয়ার, আমি ফিল্ড লেভেলে গিয়ে কাজ করতে গিয়ে দেখলাম আসলে ব্র্যাকের এইচআরটা তো অনেক ভাস্ট, অনেক পুরো অর্গানাইজেশনের জন্য করা হয়েছে। বাট ইটস আ এন্টারপ্রাইজ, ইটস আ সেল করছে, এখানে সেলস পিপল আছে, ওদের জন্য আসলে ওটা পুরোপুরি যাচ্ছে না। সো ওদের ওইভাবে সেলস জিনিসটাকে মাথায় রেখে উই হ্যাভ কাম আপ উইথ দ্য প্রসেস, পলিসিস, ডেভেলপমেন্ট প্ল্যান, এবং ওইটা তারপরে কিন্তু হ্যাজ বিকাম ডকুমেন্ট। আমার মনে হয় এখনও বোধ হয় ওরা ফলো করছে ওটা। সো ওটার থেকে ভ্যালু অ্যাড করেছিলাম ওই জায়গা থেকে। আর কারেন্টলি আমি যে অর্গানাইজেশনে আছি ওখানে কালচারটা ডেভেলপ করায় আই অ্যাম মানে অনেক বেশি কনসেন্ট। কারণ রেনাটা তো অনেক মানে ফাইজার থেকে হয়েছে, 30-32-31 বছরের একটা কোম্পানি। সো ওই জায়গাটা এক ধরনের মাইন্ডসেট, ওই মাইন্ডসেটটাকে চেঞ্জ করা। এবং এখানেও সেলস পিপলরা মানে সেলস পিপল, হ্যাঁ, যা বলবো তাই হবে। বাট ওই জায়গাটায় যে ওই মাইন্ডসেটটা চেঞ্জ করা, এবং উই আর ওয়ার্কিং অ্যাজ আ অ্যালাই, এবং আমরাও বিজনেস বুঝি, আমরা মাঠে গিয়েছি, ডিস্ট্রিবিউশনগুলো আমাদের নিজস্ব, ওখানে গিয়েছি। সো ওখানকার অনুযায়ী কি দরকার, আমি চাইলেই একজনকে সেকেন্ড লেভেল ম্যানেজার বানিয়ে দিলাম, কিন্তু আসলে সে রেডি কিনা, বিজনেসের নিড আছে কিনা, এই জিনিসগুলো উই হ্যাভ ওয়ার্ক। এবং এখন দেখা যায় আপা যেটা বলছিলেন যে আগে আমাদের কাছে আসে, তো ইটস লাইক এখন সেলস, আমাকে অন্য একটা ফার্মার একজন এইচআর বলছিল যে আপনি কিভাবে কাজ করেন সেলসের এদের সাথে, আপনার কথা শুনে আমি বললাম এখানে শোনার কিছু নাই, উই হ্যাভ ক্রিয়েটেড দ্যাট কালচার। সো ওইটা একটা বিগ শিফট হয়েছে আমি যদি বলি। এক্সিলেন্ট। আমার এই জিনিসটা মেসেজটা আমাদের আসলে রিপিটেডলি দিতে হবে, দ্য ইম্প্যাক্ট দ্যাট এইচআর ক্যান মেক অন অ্যান অর্গানাইজেশন। আচ্ছা, নেক্সট আমার জিনিসটা হচ্ছে আমি একটু অন্য সাইডে চলে যাই, জেনজি, যেটা বলা হচ্ছে যে 25% অফ দ্য কারেন্ট ওয়ার্কফোর্স are from that generation. এখন, what kind of challenges you are facing with Gen Z? Are you facing any problem at all? If so, what is that? ইয়েতে তো টেলকোতে তো জেনজি এখন ইটস লাইক গ্রেট বিগ পপুলেশন অলরেডি দেয়ার। I am enjoying very much working with them because the way they think, the way they innovate, and the way they openly speak about it, which is a very refreshing culture that they are creating, which everyone can learn from it. But of course, there are some dilemmas. Like they don't work the way we usually work. 9 to 5, they don't think of. বাসায় বেশি কাজ করলেই ভালো, কেন অফিসে আসতে হবে? Those are some, I would say, disciplinary things that are problem. But how to manage, whether we can manage, I would say we are still in the process of learning about it. কারণ I'm sure আমার আব্বা আম্মাও আমাকে নিয়ে একইভাবেই চিন্তা করতো যে এর প্রবলেম কি। সবাই বাচ্চারা ভোরবেলা উঠে পড়ে, তো সারা রাত জেগে পড়ে। So it's different. So it's just another generation. If we take it that way, then it's very simple. কিছুটা ওদের জিনিস আমাকে অ্যাডাপ্ট করতে হবে, আমার কিছু জিনিস ওরা অ্যাডাপ্ট করবে, ওটা শিখে ফেলবে কিছুদিন করতে, আর ওরা অনেক ফাস্ট লার্নার, অনেক তাড়াতাড়ি শিখবে। এটা আমার ভিউ আছে, বাট এটা নাসিবা থেকে শুনি। আমার যেটা এক্সপিরিয়েন্স, যে আমার টিমেও এখন প্রচুর জেনজি আছে। ওদেরকে নিয়ে কাজ করার মজাটা, আমি বলি ওদেরকে নিয়ে কাজ করার মজাটা হলো ওরা কাজ করতে চায়,
they just want to be heard. They want to be part of something that's adding value to the business. We just have to ওই পাজলের পিসগুলো আমাদের কানেক্ট করে দিতে হয়, হ্যাঁ। এবং তখন কিন্তু যখন লাইক আমি যদি দিয়ে দিই তাকে যে তুমি করো, তখন কিন্তু দে টেক দ্য ওনারশিপ, দে টেক দ্য লিড, এই জিনিসটা ওরা খুব পছন্দ করে। আর উই আর লাইক ব্রিজ, যে মিলেনিয়াল আর ওই জেনজির ভিতরে, কারণ ম্যানেজাররা আছে আবার মিলেনিয়াল গ্রুপের, সো ওদেরকে এদেরকে দিয়ে কাজ হবে না, এরা অতটা বুঝে না, কিন্তু ওদেরকে একটু বুঝলেই কিন্তু ওরা আবার জানপ্রাণ দিয়ে দিচ্ছে। বাট ওই জিনিসগুলো যে ওরা আসলে কি চায় এবং ওদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। মানে আমি ওদেরকে বলি তোমরা আমার কম্পিটিশন, সো তোমাদের কাছ থেকে মানে আমাদের একটা গ্রুপ আছে যেখানে রাইট নাও আই এম লার্নিং মানে ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, জাস্ট টু কম্পিট উইথ দেম। এবং তখন যারা আমার টিমে যারা এগুলো পারে তাদের সাথে আমার কথাবার্তা হয়, তখন আবার অন্যরা একটু জেলাস ফিল করে, হ্যাঁ কেন ম্যাডাম এটা পারছে, এটা করছে, হ্যাঁ। সো ওই জিনিসগুলো মজা, মানে আদান প্রদানটা ভালো হয়। আর অন্য জিনিসগুলো ইটস পার্ট অফ জেনারেশন, এটা আমাদেরকে তো মানিয়ে নিয়ে একটা প্রবলেম আছে মনে হয়, পেশেন্স। প্রবলেম এই জিনিসটা কম, পেশেন্স কিন্তু ওদের খুবই কম। পেশেন্স, আর আরেকটা আমার মনে হয় যে ওরা আসলে ওই খুব বেশি দিন কন্টিনিউ করার ইয়েটা মনে হয়, হ্যাঁ ওইটা আমি পরে আসতেছি। কিন্তু আমার মনে হয় দুইজনই চমৎকার একটা জিনিস বের করে আসছে, সেটা হচ্ছে ওরা কিন্তু ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায়। একটা ভালো কাজ করলে দে ওয়ান্ট এ প্যাট অন দ্য ব্যাক। যেরকম যে আমাদের সোশ্যাল মিডিয়া একটা ক্লিক বা লাইক না দিলে দে ইভালুয়েট দেয়ার পারফরম্যান্স বেসড অন ক্লিক এন্ড লাইকস। এইটাও জবে কিন্তু একই জিনিস, তারা চায় ইনস্ট্যান্ট একটা রিকগনিশন। আমরা কিন্তু বছরের আগে চিন্তা করি না, কিন্তু ওরা এটা চায়। So I think both of you understood ওরা কি চায়, based on your observation. আমার মনে হয় যে you understand probably being an HR and being very observant of the situation, কিন্তু অন্য ম্যানেজাররা মানে in your same organization they এই জিনিসটা বুঝে। সো আমার মনে হয় এই জায়গাটায় আমি আগে চিন্তা করি না, আমি দুজনের কথা শুনে আমি বুঝতে পারতেছি এটা একটা চমৎকার অপরচুনিটি আছে। your knowledge being shared and make them understand মানে rest of the organization. তা না হলে কিন্তু you will not see the benefit. You can see the challenge but you can't see the benefit as such. So এটা একটা point. সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে প্রবলেমের কথা, যেটা আমি কিছু একটা রিসার্চও পড়েছি হার্ভার্ডে। এখানে দেখা গেছে যে এটা হচ্ছে গ্লোবাল টপ 500 কোম্পানির উপর করা হয়েছিল। এমপ্লয়ার্স আর এক্সট্রিমলি আনকমফোর্টেবল উইথ Gen Z. They don't see eye to eye. ওখানে কয়েকটা প্রবলেমের কথা বলা হচ্ছে, ইমপ্রেশনস ইজ ওয়ান অফ দ্যাট। আর একটা হচ্ছে ছোট্ট স্যালারি ইনক্রিজের জন্য বা ছোট্ট একটা ভালো ডেজিগনেশন পাবে, ছোট ছোট কারণে সে চাকরি ছেড়ে দিতে পারে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ওরা যে চাকরি ছেড়ে দিবে এটা বোঝার কোনো উপায় মানে আমাদের সময় আমাদের যদি অবজার্ভ মানে চাকরি দেখলে বোঝা যায় এই ছেলে এই কারণে হ্যাপি না, সে যে কোনো সময় চলে যেতে পারে। আমাদের সময় কিন্তু বোঝা যেত, কিন্তু এখন নাকি এটা বোঝা যায় না। অ্যাবসলিউটলি কারেক্ট। এই যে 3-4টা যে অবজারভেশন তারা বের করছে, ডু ইউ সি দ্য সেম কাইন্ড অফ প্রবলেম উইথ দ্য কারেন্ট জেন জি? না ডেফিনেটলি। প্রথমটা যেটা বললেন ওটা তো আমি নিজেই বলছিলাম পেশেন্ট। থার্ডটা যেটা বললেন যে হ্যাঁ ওদেরকে আগের দিকে বোঝা যাবে না, ছোট ছোট কারণে ওরা চাকরি ছেড়ে দিতে পারে, আবার অনেক ছোট কারণে ওরা অনেক বড় কারণে ওরা চাকরি ছাড়বে না, এটাও কিন্তু ঠিক। যেমন কালচার কেমন, সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা কেমন, ওই অর্গানাইজেশনটা কেমন করছে, ওগুলো ওদের কাছে মোর আ বেঞ্চমার্ক টু ইভেন চুজ। যেটা আমাদের সময় তো আমরাও ছিলাম, কিন্তু এত কনসিয়াস কিন্তু ছিলাম না আমাদের সময়। তখন উই ওয়ার মোর কোনটা র্যাঙ্কিং 1 2 3 4 5 ওইখানের মধ্যে যদি চান্স পাই তাহলে মানে হলো আর কি, ওরকম ছিল। বাট দে চুজ উইথ দ্যাট। Absolutely. So ওদের চয়েসেসও যেমন ডিফারেন্ট, ওদের অ্যাপ্রোচও তেমন ডিফারেন্ট। বাট ইউ আর ভেরি রাইট, অন্য সবাই যে সব ম্যানেজাররা যে বুঝে, সব ম্যানেজারের যে সে পেশেন্স থাকবে সেটা হবে না, এটা নাই এখনো নাই। আর লোকাল কোম্পানিগুলোতে তো মানে কনগ্লোমারেটস যেগুলো লোকাল কাজ করছে ওখানে তো নাই, একেবারেই নেই। Two of you, I'm surprised that you brought this up the way you answered. You understood it. কারণ আমি এটা বলবো বেনিফিট অফ ডাউট দিচ্ছি, বোথ অফ ইউ আর ফ্রম এ টপ অর্গানাইজেশন অফ দ্য কান্ট্রি, রাইট? এখন অন্য ছোট ছোট অর্গানাইজেশনে ওরা কি এটাকে বুঝতে পারতেছে? না, একদম আমার মনে একদম নাই। আমি আমার কারেন্ট ইয়েতে দেখছি আমার অন্য যারা বিজনেস হেডসরা আছে তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারে।
কারণ তাদের টিমেও আছে এবং যেই জেনজিরা কাজ করছে তারা কিন্তু ভালো, এবং ওইখানে কিন্তু যে ইকোসিস্টেমটা কাজ করছে, তাদের বসরাও বুঝছে, এইচআরও বুঝছে, ম্যানেজমেন্টও বুঝছে, সো দে লাইক ওয়ার দে আর ওয়ার্কিং। সো এটা পুরো ইকোসিস্টেমটা কিন্তু ওরা একসাথে। এখনো আমার কাছে যে ডেঞ্জারটা, আমি সবসময় বলি, আমি তো লিডারশিপ কোর্স করলে তো একটু ওরা 40 অ্যাবাভ থাকে মোস্টলি। আমি যেটা দেখি, দে ডোন্ট সি দ্য চ্যালেঞ্জেস ফর দেমসেলফ। এখন কিন্তু মিলেনিয়ামরা বা আমরা বলবো 40+ যারা আছে, ওরা কিন্তু বিগ ডেঞ্জারে আছে। ডেঞ্জারটা কি? ও যদি এই জেন জির সাথে অ্যাডজাস্টমেন্ট শুরু না করে, they will be more vulnerable. Yes. Right. Because these Gen Z will find their own positions. তারা AI will adapt faster. এই জিনিসগুলো টুলগুলো সে অ্যাডাপ্ট করে, তার প্রোডাক্টিভিটি সাইডে দে উইল বি সুপার ফাস্ট। Right. ওরা যদি এইটার সাথে যদি অ্যাডাপ্ট না করে, দেখা যাবে দিস গ্রুপ, মানে ওল্ডার গ্রুপ উইল বি চ্যালেঞ্জ বাই দিস গ্রুপ। Yes. এবং এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে, কিন্তু একটু বেশি হবে। আমি বলবো 5 years, এখনই 25% ওয়ার্কফোর্স চলে আসছে Gen Z। বাই 2030 ইট উইল বি ক্লোজ টু 40-42%। Yes. তখন কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খাবে যদি অর্গানাইজেশন এখনই স্টেপ না নেয়। স্টেপ না নেয়। এবং আমার মনে হয় বাংলাদেশে ম্যাক্সিমাম অর্গানাইজেশন এটার জন্য এখনো রেডি না। রেডি না। ইটস ট্রু, ভেরি ট্রু যে they are not এটা কিন্তু ready. বড় ধাক্কা। আমি জানি না, আমি যখন চিন্তা করি আইডিয়ালি মানে ভয় পাই যে না না, কি- আসলে কি তো হতে যাচ্ছে। হ্যাঁ, এবং এই গ্রুপটা না, মানে যে 40+, ওরা না আসলে ওরা রিয়েলাইজও করতে পারছে না। আমার তো ভয়টা তো ওই জায়গায়, আমার যদি রিয়েলাইজ করলে দেন ইটস নট আ প্রবলেম, বাট ওরা তো রিয়েলাইজ করতেছে না। ওরা লুক ডাউন করে হ্যাঁ, জেন জিদেরকে। হ্যাঁ। লুক ডাউন ইজ নট আ সলিউশন। প্রবলেম ইজ দেম, হ্যাঁ। এটাই বলবে সারাক্ষণ, কিন্তু দ্যাটস নট গোনা That is সলভ দ্য not the case, প্রবলেম। because- কারণ প্রত্যেকটা জেনারেশনই তো এই জিনিস আমরা, শুনে আসছি। হ্যাঁ, প্রত্যেকটা ট্রান্সফরমেশন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি রেভলিউশনের সময় তো এই জিনিসগুলো এসেছেই। না, শুনে আছে আবার টু অফ ইউ, অ্যানাদার থিং ইউ রিকগনাইজ ভেরি ক্লিয়ারলি, তারা মোর নলেজেবল দেন আস। ইয়েস, Both of you are saying we learn from them. yeah. Same here. I also believe they are more knowledgeable than us. They are more smarter. They are more productive. এখন আমরা স্বীকার করতেছি। এইচআর পয়েন্ট অফ ভিউ, ইউ অলসো ক্যান নোটিস দ্যাট। এই বয়স্ক লোকগুলো কেন চিন্তা করতেছে না? আমার কথা হচ্ছে ওই জায়গায় ওনাদের তো এটা চিন্তা করতে হবে। ভাই, তুমি যদি এখনই না করো, মানে তুমি বুঝতে পারবে না। আমি এক ছোট্ট এক্সাম্পল দিই। যদি আমি যে কোনো জায়গায় যাই, আমি বলেছি কতজন আপনারা এআই টুল ব্যবহার করেন। আমি যদি ওই সিনিয়র গ্রুপে যাই, ম্যাক্সিমাম 15% ইজ দ্য বেস্ট রেজাল্ট। আমি যদি স্টুডেন্ট কোনো ফোরামে যাই, 99% হচ্ছে এআই টুল ইউজ করে। টুল ইউজ করে। সো দ্যাট শোস, মানে But আমাদের অন্য- I am lucky even because of the organization, because মানে থ্রু আউট সবাই এটা খুব ভালো মতো রেকগনাইজ করে, বিকজ ইভেন I would say to some extent because of the type of work that we do. Yes. And also Azman Bhai is very progressive, and we the CXOs that we have are very very progressive, এবং আমরা কাজ করছি যে মানে অনেক দিন ধরে নিউ জেনারেশনের সাথে, সো আমাদের জন্য অনেক ইজি, বাট ইটস ভেরি ডিফিকাল্ট ফর আ লট অফ Absolutely, বাট but- ফ্রম আওয়ার ইয়ে থেকে আমাদের ইন্ডাস্ট্রি, মানে আমরা যেমন গত বছর উই হ্যাভ আইডেন্টিফাইড দিস থিং দ্যাট কিভাবে আসলে আমাদের জেনারেশন বা আমাদের হেড লেভেল বা আমাদের মিলেনিয়াল লেভেলে যারা আছে তাদেরকে এই জায়গাটায় আসতে হবে। সো উই হ্যাভ স্টার্টেড টকিং অ্যাবাউট ইট, ইনভেস্টিং অন Yeah. ইট। হ্যাঁ, সো এখানে ওই যে যারা আগ্রহী তারা দেখা যায় এটা একদম গ্র্যাব গ্র্যাব করে ধরেছে যে শিখতে চাচ্ছে, চেঞ্জটা কি ইয়ে করছে। অনেক আছে না, ঠিক আছে এখন তো না, আরো পরে হবে। সো ওই জিনিসটা আছে, বাট ইনক্লুশনটা ইজ এ কালচার না? হ্যাঁ, এটা কালচার। ইউ হ্যাভ টু রিয়েলি, যেমন আমরা খুব কন্টিনিউয়াস এটা নিয়ে কথা বলছি যে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ইনক্লুশন কালচার, না হলে ইটস গোইং টু বি প্রবলেম। এটা হবে না। আর আমার মনে হয় যে, আর ইউ আর লাকি, ইউ আর ওয়ার্কিং ফর এ বিগ অর্গানাইজেশন, এবং টেলকো অর্গানাইজেশন গুলোতে বা টেকনোলজি বেসড, ওখানে টেকনোলজি ইভলিউশন এত ফাস্ট হচ্ছে, fast হচ্ছে। You এখন ওটার have সাথে to- যদি পিপল হ্যাজ টু অ্যাডাপ্ট টু দিস Yes, চেঞ্জেস, right, yes. সো ওই কালচারালি দ্যাট ফ্যাসিলিটেট ইউ। Right. বাট আমার কথা হচ্ছে, ইট ইজ নট লেস ইম্পর্টেন্ট টু আদার অর্গানাইজেশন, ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। মানে আমার কথা সার্ভাইভ করতে হলে কিন্তু অ্যাডাপশনে যেতেই হবে। এটাই। সো আমি মনে করি অ্যাজ এ কান্ট্রি উই হ্যাভ সাচ এ হিউজ অপরচুনিটি। মানে আমাদের রিসোর্স নেই, আমাদের বড় অপরচুনিটি হচ্ছে আমাদের রিসোর্স। এদেরকে যদি আমরা ঠিকমতো ইউজ না করতে পারি, হাউ ডু উই এক্সপ্লোর দ্য অপরচুনিটি দ্যাট উই হ্যাভ? সো মানে এরকম। এখন অল্প কথা যদি জানতে চাই, এই যে জেন জি, ডু ইউ স্টিল ফাইন্ড HR জব উইল বি মোর রেলিভেন্ট গোয়িং ফরওয়ার্ড, না ইট উইল বি লেস রেলিভেন্ট? ফর জেন জিজ, জেন জি মানে আমার যে নিউ জেনারেশন যারা আসবে, কারণ
এটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের জন্য টার্গেট করে। অফকোর্স লিডার্স অলসো ক্যান লার্ন লট অফ থিংস ফ্রম ইউর নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। বাট আমার কথা হচ্ছে যে ফিউচারে এইচআর কি রেলিভেন্ট থাকবে? যদি রেলিভেন্ট হতে হয় কি ধরনের কোয়ালিটি ডেভেলপ করতে হবে? যেটা আমি বুঝি এটা সবসময় রেলেভেন্ট থাকবে। অফকোর্স ওয়ে অফ ওয়ার্ক চেঞ্জ হতে থাকবে, বিকজ নাও দে আর মোর স্ট্র্যাটেজিক, মোর ড্রাইভিং সিটে, more diverse with their work. So you have to be in the HR work, you have to be very innovative, continuous innovation cholte hobe mathay. Then এই যে coordination, collaboration, এটা ছাড়া কাজ করা সম্ভব না। And building the culture of resilience, মানে আমি যেন চেঞ্জ হতে থাকি, আমি যেন শিখতে থাকি, চেঞ্জ হতে থাকি। ওই কালচারটা যদি ইনস্টিল না করতে পারে তাহলে ব্যাকডেটেড হয়ে যাবে খুব ফাস্ট। Okay. So you are saying there is a different opportunity. Yes. There is no dearth of demand for these resources. Only thing হচ্ছে continuous update of knowledge, refreshing the knowledge. আর ইনোভেটিভ হতে I completely agree. মানে এইচআর থাকবে না এটা I don't agree at all. হ্যাঁ, I was doing a course the other day, তো ওখানে বারবার এই একটা কথাই বলছে যে কোনো জব থাকবে না, এটা আসলে ভুল এভাবে বলে। কিন্তু এআই যে জায়গাগুলো নিয়ে নিচ্ছে ওই জায়গাটা চালানোর জন্য আমাকে আপস্কিল করতে হবে। সো ওই জায়গাটায় তো লোকই লাগবে, হিউম্যানই লাগবে। সেটাই না, আমি এখানে একটি স্ট্যাটিস্টিক শেয়ার করতে পারি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইয়েতে দেখা যায় রাফলি অ্যারাউন্ড 98 মিলিয়ন জব উইল বি ডিসপ্লেসড, বাট নতুন নেট প্রায় 78 মিলিয়ন জব ক্রিয়েট হবে। So I think you are echoing the same thing. Yeah, absolutely. Nature of job, আর HR is one of the most কি বলবো এটাকে, আমার অ্যানালাইসিস এবং যেগুলো আমি লেখাপড়া করেছি, HR কিন্তু সেফেস্ট জব। অন্য অনেক জব যেগুলো ব্যাংকে নাম্বার অফ পিপল উইল কাম ডাউন ড্রাস্টিক্যালি। ইভেন ইফ ইউ লুক এট জিপি, রবি, টেলকো, 5 বছর আগে যত নাম্বার ছিল তার এখন অর্ধেক চলে আসছে। সো এটা কিন্তু হচ্ছে এবং এটা আরো হবে। কিন্তু এইচআর ইজ ওয়ান ফাংশন, পিপল টাচের উপরে কিছু নাই, এবং ওইটার সাথে সাথে মেশিনের ইমোশনাল ইন্টেলিজেন্স চলে আসছে। সো হিউম্যান ইন্টেলিজেন্স হ্যাজ টু কানেক্ট উইথ মেশিন ইন্টেলিজেন্স। এই কানেক্টিভিটির জন্য কিন্তু আমার এইচআর এর দরকার। সো আই ডু এগ্রি উইথ বোথ অফ ইউ। ফিউচারে আমার মানে অন্য অনেক রোলে ডিমান্ড কমতে পারে, এই জায়গাটা ডিমান্ড বাড়বে না, আরো কমবে না, আরো অনেক বাড়বে। সো আমার মনে হয় যারা নতুন জেনারেশনে এইচআর এর কথা চিন্তা করতেছে, আমার মনে হয় দ্যাট ইজ গোয়িং টু বি মানে রাইট ট্র্যাক অফ থিঙ্কিং। আমি আরেকটা কোশ্চেন আসবো, যেটা ক্রিয়েটিভিটির কথা বলছিল তাইয়া, যে ক্রিয়েটিভ ইনোভেশনের কথা। এখন হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, ডাইভার্সিটি ইজ ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল এলিমেন্ট অফ ড্রাইভিং ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ইন অ্যান অর্গানাইজেশন। And gender diversity is also one element of that. So age diversity হইতে পারে, জেন্ডার ডাইভার্সিটি হইতে পারে। কিন্তু আমি যদি এন্ড রেজাল্টে দেখি, মানে আমরা একটু আগে আলাপ করলাম এইচআর থেকে কেউ কেন সিও হচ্ছে না, সিমিলারলি মেয়েদের থেকে সিও হচ্ছে, এটা সংখ্যা খুবই কম বা নেগলিজেবল। হ্যাঁ, তাহলে কি আমরা কি আর উই অন দ্য রাইট ট্র্যাক ইন টার্মস অফ ড্রাইভিং এ ইনোভেটিভ কালচার ইন আওয়ার অর্গানাইজেশন? কোথায় আমরা ঠিক লাইনে নাই বা ট্র্যাকে নাই? আবার আমার অর্গানাইজেশন ধরে আমি কথা বলবো না, কারণ হ্যাঁ জেনারেলি অফকোর্স আমরা কিছুদিন আগ পর্যন্ত কিন্তু এটা খালি একটা টিক চিহ্ন ছিল যে সিএক্সও তো একটা মহিলা লাগবে, টিক, দ্যাট ওয়াজ লাইক দ্যাট। এটা খুব বেশি আগের কথা আমি বলছি না, আমিও করেছি একই কাজ। হ্যাঁ, মানে কয়েক বছর আগে কিন্তু দিস ওয়াজ দ্য অনলি সো নাও ইট ইজ অফকোর্স চেঞ্জিং, কারণ ডাইভার্সিটির কিছু অর্গানাইজেশন ডাইভার্সিটির রেজাল্টটা পাচ্ছে, যে ডাইভার্সিটি থাকলে যে ডিসিশন মেকিংও ডাইভার্স হয়, ইস্যুস ক্যান বি ডিসকাসড ইন আ ভেরি ডাইভার্স ফর্ম, এগুলো এখন রিয়েলাইজ করা শুরু করেছে। সো ইটস, আই উডন্ট সে যে আমরা খুব পিছিয়ে আছি বা আগিয়ে আছি, আমি বলবো যে উই আর মুভিং বাট ইন আ স্লো পেস। মাল্টি ন্যাশনালগুলো হয়তো মুভ করছে আর একটু ফাস্ট, লোকাল কোম্পানিগুলো মুভ করছে হয়তো একটু স্লো, আবার কিছু আবার একদম স্ট্যাটিক হয়ে বসে আছে, যারা মনে করে যে মেয়েরা তো ওই টেবিল ধরে ঠেলতে পারে না, তার মানে মেয়েরা কোনো কাজই করতে পারে না, ওরকম আছে। এই জায়গাটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, একটা রিসেন্টলি একটা ইস্যুতে রিফর্ম করার ব্যাপারে আমরা রিকমেন্ডেশন করেছি যে
কমিটিতে একজন মেয়ে থাকতেই হবে, অ্যান্ড আই ওয়ান্ট টু ব্রিং এ চেঞ্জ ইন দ্য ল। অ্যান্ড আমি দেখলাম অনেকে এই জিনিসটা পছন্দ করছে না। অ্যান্ড আমি বললাম এলিট যাদের বলা হয় এলিট কমিউনিটির লোকজন, সাম অফ দেম অনেকে মুখে বললে মনে হয় যে এক্সপোজড হয়ে যাবে, বাট ইউ ক্যান সি দেম দে আর নট লাইকিং ইট। আমার কথা হচ্ছে আমাদের সমাজটাকে তো চেঞ্জ করতে হবে। একটা কথা এদেরকে যদি না চেঞ্জ করা যায় এই অপরচুনিটিগুলো ক্রিয়েট হবে না, এবং ওরা কিন্তু বিগার পিকচারটা দেখতে পারতেছে না। সো আমি এটা একটা ইস্যু। হ্যাঁ নাসিব, আপনার অভিজ্ঞতা কি বলে এখানে? এটা তো অ্যাজ ইউ সেড যে প্যাট্রিয়ার্কাল যে আমাদের মনোভাবটা, এটা তো পুরো সোসাইটি এবং এটা তো গ্লোবাল একটা প্রবলেম। হ্যাঁ, সো ওখান থেকে উই আর মুভিং ফরওয়ার্ড, বাট অনেক স্লো। আমি যতগুলো জায়গায় কাজ করেছি ওখানে দেখেছি, আই থিঙ্ক আই এম বিং লাকি যে দেখেছি যে ফিমেল এমপ্লয়ি যখন কাজ করছে তখন কিন্তু তাকে ফিমেল হিসেবে দেখা হচ্ছে না, অ্যাজ আ এমপ্লয়ি দেখা হচ্ছে। এবং যেই কোম্পানির এই জিনিসটা থাকে সেখানেই কিন্তু ফিমেলরা যারা আছে তারা কিন্তু উপরে উঠতে পারে, বাট রেশিও ওয়াইজ গ্লোবালি ইটস ভেরি লেস। তো ওই জায়গাটা কারণ অনেকগুলো বিষয় থাকে ওই জায়গাটায়, সবাইকে মিলেই কাজ করতে হচ্ছে। এবং যেই কোম্পানিগুলো এটাকে এমব্রেস করছে, দে ওয়ান্ট দ্য ইনক্লুশন, দে ওয়ান্ট দ্য ডাইভার্সিটি, তারাই কিন্তু আস্তে আস্তে এগোতে পারছে। এটা কমন প্রবলেম। আমি দেখতাম যে আমাদের যখন এনগেজমেন্ট স্টাডিগুলো হতো, সুপারভাইজার প্রবলেমের যখন আমি দেখতাম মেজরিটি অফ দ্য কাউন্ট হচ্ছে দে ডোন্ট নো হাউ টু ডিল উইথ ফিমেল কলিগস। কারণ ওরা এক্সপেক্ট করে যে ওর মানে অনেক ছেলেরা আছে সারাক্ষণ আড্ডা মারতেছে, কাজ শুরু করে সুন্দর পরে। মেয়েদের পক্ষে তো এটা সম্ভব না, মেজরিটি মেয়ের পক্ষে এটা সম্ভব না। অ্যান্ড এক্স্যাক্টলি ওরা 5 বার স্মোক ব্রেক নিবে না, 5টা উই ব্রেক নিবে না, যতক্ষণ আছে ততক্ষণ কাজ করে চলে যায়। এই যে মাইন্ডসেটগুলো কিন্তু এখনো আমাদের বড় বড় অর্গানাইজেশনও আছে। বিফোর গেটিং ইনটু র্যাপিড ফায়ার, মানে আমি বলতে চাই এই ইয়াং জেনারেশনদের জন্য ক্লিয়ার অ্যাডভাইস, ওরা কি করা উচিত, কিভাবে তাদের প্রিপারেশন নেওয়া উচিত? Continuous evolving world, even in career, so কিছুটা পেশেন্স থাকতেই হবে, তাছাড়া সম্ভব না। অ্যান্ড ইনোভেশন থাকতেই হবে, আর রেজিলিয়েন্স থাকতে হবে টু লার্ন, কারণ বড়দের থেকেও কিন্তু শিখার আছে। ইটস নট যে আমরা খালি ছোটদের থেকে শিখবো, ওদেরও শিখার আছে। সো ওই ওপেননেসটা থাকতে হবে, দেন এনিথিং ইজ ওকে। আমার মনে হয় ফ্লেক্সিবিলিটি ইজ আ মাস্ট, ফ্লেক্সিবল থাকতে হবে। আর যেই কোম্পানিটায় বা যেখানে কাজ করছে সেখানে একটু টাইম দিতে হবে। মানে খুব দ্রুত যে রেজাল্ট পাওয়ার যেই তাদের বাসনাটা সোয়াইপের মতো, ওই জায়গা থেকে একটু যদি তারা মানে দে হ্যাভ tremendous possibility to grow if they give certain amount of time in on one organization. So flexibility যেমন থাকতে হবে to learn, আর এটা থাকতে হবে, ওটাও পেশেন্সের কথা, যে বেশি দিন থাকা ওই পেশেন্সটা থাকতে হবে। আপাই বললেন। এখন র্যাপিড ফায়ার, আমি পাঁচটা করে দুজনকে কোশ্চেন করব, খুব বেশি চিন্তা করা যাবে না। সো প্রথমটা হচ্ছে এইচআর কি মানুষের জন্য না ব্যবস্থাপনার জন্য? মানুষের জন্য। এক্সিলেন্ট। আপনার মতে সবচেয়ে ওভার হাইপড এইচআর টার্মটা কি? ওভার হাইপড, আমরা ওভার ইউজ বা অ্যাবিউজ করি বেশি। স্যালারি পেয়ার। ওকে। আর যদি একদিনের জন্য আপনি একজন ইন্টার্ন হন, কোন বিভাগে কাজ করতে চাইতেন? এইচআর। বাহ, এটা বেশি ইজি হয়ে গেছে। এআই কি আপনার চাকরি নিয়ে নেবে না আপনাকে প্রমোশন দেবে? ও আমাকে প্রমোশন দিবে ডেফিনেটলি। জেনজি নাকি বেবি বুমার্স, কাদের ম্যানেজ করে বেশি কঠিন? জেনজি নিয়ে এখন কাজ করছি, বেবি বুমার একটু বেশি। ওকে, ঠিক আছে। এখন ওভার টু ইউ। একটা শব্দ বলুন, এইচআর এর ভবিষ্যৎ কেমন? উজ্জ্বল। সুপার। আপনি এইচআর না হলে কোন পেশায় যেতেন? এইচআরই থাকতাম মনে হয়। না, এটা I think I'm from a cultural background family, so আমি কালচারাল লাইনে কিছু করতাম। ওকে, সো এগেইন ওকে। পারফরম্যান্স অ্যাপ্রেজাল প্রেমের মতো জটিল না ট্যাক্স ফাইলিং এর মতো বিরক্তিকর? I think প্রেমের মতো জটিল। ওকে, মেক সেন্স।
অফিস কালচারের সবচেয়ে বড় সমস্যা গসিপ, গোস্টিং নাকি গ্রুপ থিঙ্ক? গসিপ। গসিপ। ওয়ার্ক ফ্রম হোম নাকি ওয়ার্ক ফ্রম অফিস, কোথায় আপনি বেশি ভয় পান? ভয় পাই ওয়ার্ক ভয় ফ্রম পাই। হোম। I think that's wonderful. It's a wonderful response from both of you. আমার মনে হয় এটা চমৎকার আমাদের একটা প্রোগ্রাম হলো, আমার মনে হয় একটা নতুন ইনসাইট আসছে, বাট আমার মনে হয় এইচআর নিয়ে এবং এইচআর এর ইস্যুসগুলো নিয়ে আরও বেশি কথা বলা উচিত বিভিন্ন ফোরামে। আমরা এই পডকাস্টে আমরা চেষ্টা করেছি কিছু ইস্যুস, বোথ অফ ইউর লং এক্সপিরিয়েন্স এখানে আনা। আশা করি আমাদের অডিয়েন্স, শুধু আমি বলবো না যদি এই প্রোগ্রামটা হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য করা, বাট আমার মনে হয় অনেক লিডার, এইচআর লিডার এবং নন এইচআর লিডার এটা দেখে যদি কিছু ইন্টারেস্ট নেয় সার্টেন এরিয়াস দ্যাট উই থট দ্যাট ওয়ান শুড লুক অ্যাট, তাই না? সো থ্যাংকস আ লট ফর Thank you. Thank coming you. into this Thank program. We also thoroughly enjoyed it. It's a wonderful discussions. So once again, thanks to BSRM for sponsoring this event, and it is a wonderful discussions, another wonderful episode. এবং আমরা যদি ইন সামারি আমরা যদি বলি আজকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে ফিউচার অফ এইচআর আমরা যদি বলি দ্যাট ইজ এক্সিলেন্ট। মানে ডিসপাইট লট অফ জবস লাইক ব্যাংকিং জব বলি এবং ব্যাক অফিস ফাইন্যান্সের জব বলি, অনেক জায়গায় কিন্তু বড় ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে, বাট ইন টার্মস অফ ডিমান্ড ফর এইচআর জব এটা কিন্তু কমছে না। এটা আমাদের দুইজন যে লার্নেড স্পিকার ছিলেন আজকে ওনারাও বললেন, আমিও ওইটার সাথে সহমত প্রকাশ করি। এবং তারপরে যেটা আমরা বুঝতে পারলাম যে জেন জি এবং আমাদের ওল্ডার জেনারেশন যারা আছে তাদের মধ্যে একটা বড় ধরনের গ্যাপ আছে, এবং আমরা এটা কিন্তু অলরেডি জানি এবং এটাই আপনাদের সাথে আমরা শেয়ার করছি। সো আমরা যদি দুই পক্ষই এটা নিয়ে একটু কনসিয়াস হই এবং একটু কাজ করার চেষ্টা করি, এই যে পোটেনশিয়াল যে রিস্ক বা ইস্যুসগুলো আমরা দেখতে পাচ্ছি 5 years ডাউন দ্য লাইন, আমরা কিন্তু ওগুলোকে অ্যাড্রেস করতে পারবো। এবং তোমাদের প্রোডাক্টিভিটি, আমি ইয়াং জেনারেশনের কথা বলছি, তোমাদের ইমপ্রুভমেন্টে এবং প্রোডাক্টিভিটি কিন্তু ইভেনচুয়ালি আমাদের একটা সুন্দর দেশ করতে সাহায্য করবে। সো ওভারঅল এইচআর ইজ অন দ্য রাইট ট্র্যাক, বাট স্টিল লট অফ অ্যাচিভমেন্টস আর দরকার। আমরা দেখতে চাই আমাদের কিছু এইচআরের কলিগরা বা ফ্রেন্ডরা যেন সিইও হিসেবে আসে এবং আরও ট্যালেন্টেড স্মার্ট ইয়াং জেনারেশনরা এই প্রফেশনে আসে, কারণ এন্ড অফ দ্য ডে কালচার ডিফাইন্স the company's destiny. So with that, once again, thanks a lot, and wait for our next episode. Thank you very much.